এই যে চাটার দল, তো তারা তো সেই ৭২ সাল থেকে এখন পর্যন্ত আছে। জামাত এর ভোট হচ্ছে তার ক্যাডার ভিত্তিক ভোট। শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ ছিল হচ্ছে দুর্নীতি। দুর্নীতি তো জাতির মগজের ভিতরে ঢুকে আছে। সরকার বদল হয়েছে, কিন্তু দুর্নীতি যারা করে কিংবা দুর্নীতির একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা এখানে বিদ্যমান রয়েছে। তো এই সংস্কৃতি থেকে বাঁচতে হলে এখানে যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার যে রাজনৈতিক অঙ্গীকার দরকার, সেই অঙ্গীকার কারণেই। এবং যেটা প্রথম দিকে আমরা আওয়ামী লীগের লুটপাট ১১-১৫ বছরের লুটপাটের কাহিনী জানি। তারপরে এই সরকার ক্ষমতায় আসার কিংবা আসার আগেই সেখানে তৃণমূলের বিএনপির তৃণমূলের কর্মীরা এক ধরনের চাঁদাবাজি দখলবাজি শুরু করে। দল তাদেরকে অনেককে শাস্তি দিয়েছে। দলের ভাষ্য অনুযায়ী ৮,০০০ কি ৯,০০০ লোককে তারা পানিশমেন্ট দিয়েছে, কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না। এইটাকে আমার মনে হয় এইটা হচ্ছে সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। অনেকে জামাত এনসিপি কি করবে হুমকি দিচ্ছে, আমার কাছে সেটা বড় মনে হয় না। আমার কাছে বড় মনে হয় হচ্ছে তার নিজের দলকে সামাল দেওয়া এবং দুর্নীতিবাজদেরকে দল থেকে অপসারণ করা। কেননা যেমন জামাত এর ভোট হচ্ছে তার ক্যাডার ভিত্তিক ভোট, বেশিরভাগ ক্যাডার ভিত্তিক ভোটে দিয়েছে। বিএনপি অত ক্যাডার ভিত্তিক ভোট না, বিএনপির ভোট হচ্ছে পপুলার ভোট, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসছে। এই যে ২/৩ পেয়েছে, এর মূলে হচ্ছে জনগণের ভোট। অতএব জনগণকে সন্তুষ্ট করাই তার জন্য বড় কাজ, দলের কর্মীদের না। দলের কর্মী বের করে দিলেও ক্ষতি নেই, বরং তার জনসমর্থন বাড়বে এবং সৎ কর্মীরা সেই জায়গা পাবে। তো গভর্নমেন্টের উচিত হবে যে যারাই অপরাধ করবে, দুর্নীতি করবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, আইনের আওতায় নিতে হবে। দল থেকে বহিষ্কার করলে হবে না, তো তখন দল থেকে একটু সরে থাকে, আবার সুযোগ মতো আবার দলে ফিরে আসে। সেটা না, তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবং এর মধ্য দিয়েই একটা দুর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠতে পারে। দুর্নীতি সব কিছু বড় চ্যালেঞ্জ। এবং বিগত মানে আমি বলছি শেখ হাসিনা সরকারের পতনের মূলেই ছিল, অন্যতম কারণ ছিল হচ্ছে দুর্নীতিতে সব খেয়ে ফেলছিল। তো এই দুর্নীতি থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। এবং স্বাধীনতার পরেই আমরা দেখি যে সরকারকে ঘিরে দুর্নীতিবাজ শুরু হয়। বঙ্গবন্ধু খুব স্পষ্ট কথা বলতেন। উনি বলতেন যে আমি সারা দুনিয়া থেকে ভিক্ষা করে আনি, চাটার দল সব চেটে খায়। এই যে চাটার দল, তো তারা তো সেই ৭২ সাল থেকে এখন পর্যন্ত আছে, বিভিন্ন ফর্মে আছে। তারা দল বদলেছে, তাদের কালার বদল হয়েছে, কিন্তু চাটার দল রয়ে গেছে। এবং দুর্নীতিবাজদের একটা দুর্নীতির অর্থনীতি তৈরি হচ্ছে, দুর্নীতির সংস্কৃতি তৈরি হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় তারেক রহমানের সরকারের জন্য এটা বড় চ্যালেঞ্জ। যদিও তার কিছু ভালো অঙ্গীকার আছে। আচরণগতভাবে তারেক রহমানের সরকার, বিশেষ করে ব্যক্তি তারেক রহমানের ভিতর যেটা দেখছি, তার আন্তরিকতা ইত্যাদি, কিংবা আগে যে নেতাদেরকে পূজা করা হতো, উনি পূজা গ্রহণ করছেন না। আগে নেতাদের মাননীয়, মান্যবর, বিভিন্ন ভাষায় তাদেরকে সম্বোধন করা হতো এবং তাদেরকে পদধূলি দেওয়া, নেতারা পা গায়ে দিতেন, পদধূলি নিতেন। উনি এটা পছন্দ করছেন না। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু এটাই তো শেষ কথা না। তার কাজের পদ্ধতি, কর্মপদ্ধতি কী হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কাজের মধ্য দিয়ে তাকে সেটা প্রমাণ করতে হবে যে দেশের মানুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করা দরকার। মানুষের হয়ে তিনি কাজ করবেন, কোনো না। যেটা হচ্ছে যে মানুষ যে বড় এবং তার উন্নয়নের কেন্দ্রবিন্দু, ফোকাল পয়েন্ট হওয়া দরকার হচ্ছে জনগণ। এখন অভিযোগ থাকলে কিংবা ফাঁকা আওয়াজ তুলে তো লাভ নেই। সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে কী অভিযোগ আছে, দরকার এগুলো তদন্ত করা উচিত। এবং দেশের স্বার্থে, সামগ্রিক স্বার্থে আইনের শাসনকে সমুন্নত রাখার প্রয়োজনে তাদেরকে তদন্ত করতে হবে। কিছু কিছু তদন্ত হচ্ছে, যেমন একজন আইসিটির এক ব্যক্তির বিরুদ্ধে ইদানিং তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ তৈরি করা হয়েছে। আমার কাছে মনে হয় এগুলা তদন্ত করতে পারে। এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন এবং সরকারের অন্যান্য এজেন্সি এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। আমি তো সব ক্ষেত্রে বলতে চাই যে দুর্নীতির মূলোৎপাটন না করতে পারলে দেশটা সঠিক খাতে প্রবাহিত হবে না এবং জনকল্যাণ নিশ্চিত হবে না।